রেলগাড়ি এবং মনগাড়ি বয়ে চলে সমান্তরাল, একে অপরকে ছেড়ে যখন চলে যায় তখন এক অদ্ভুত বিষণ্ণতা নেমে আসে প্ল্যাটফর্মে। আবার দুয়ের যে প্রতীক্ষা এবং অপেক্ষা তাও কিন্তু মধুর এবং প্রেমজ। ভবঘুরে মন, তার মন জমা রাখি কই। ভবঘুরে শাস্ত্র ঘেটেও অনেক সময় সেই মনের হদিস মেলে না। আমি ঠিক জানি ভবঘুরে বাউন্ডেলে মন কোন বন্দরে থামে, বিরতি নেয়, আবার যাত্রা করে। রেল স্টেশন হচ্ছে মনের সরাইখানা। এখানে বিশ্রাম নেয় মন, খোঁজে অন্য মন, কিংবা পেয়েও ছেড়ে যায় অন্য গন্তব্যে। তেমনই এক স্টেশন সৈয়দপুর রেল স্টেশন। সালে তৈরি হওয়া এই স্টেশনকে সময়ের সঙ্গে অবয়ব পাল্টাতে হয়েছে, কিন্তু কিছু পুরনো চোখ এখনো খোঁজে হারানো প্ল্যাটফর্ম। স্টেশনের সাথে আপনার সম্পর্ক কতদিনের? 22 বছর। তার আগে স্টেশনে আসতেন না? হ্যাঁ, আসতাম তো, ব্যবসা বাণিজ্য করতাম, এখানে তো যাওয়া আসা ছিল। এই যে মানুষের এই যে দেখেন যে বিদায় দিল, কাঁদতে পারছে না, সেটা আপনার কেমন লাগে? আপনার লোকজন তো এরকম চলে যায় না, তখন আপনার কষ্ট লাগে না? তখন হয়তো একটু ব্যথা পাইতে হয় মানুষের, যখন দূর দূরান্তর লোক চলে যায় বা আত্মীয় স্বজনের ভিতরে একটু হাসি খুশি যখন ছাড়া পড়ে তখন একটু খারাপ লাগে। আপনার অনেকে আছে না অপেক্ষা করে কিন্তু যাত্রী আসলো না, করে আমাদের কাছে, চাচা কবে আসবে, কি টাইম? বলে বাবা টাইম তো ওভার হয়ে গেছে, লেট আছে। এই স্টেশনে আগে কোথা কোথা থেকে ট্রেন আসতো বা স্টেশন প্রথম থেকে খুলনা থেকে ট্রেন আসতো, আগে নীলফামারী যাইতো। এখন ঢাকার ট্রেন 2টা, খুলনার ট্রেন 3টা, একটা লোকাল, 2টা ইন্টারসিটি গাড়ি, আর আপনার রাজশাহীর গাড়ি 2টা। মানুষ অপেক্ষা করে, ব্যস্ততা, হ্যাঁ, যাত্রীদের সাথে সম্পর্ক তো হয়েছিল না, সেই সম্পর্কটা আছে যাত্রীদের সাথে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। যখন একটা পান খাইতে আসে পরিচিত, এত বছর ধরে আসি, মানুষ অনেকজনের তো আমার কাছে কমসে কম 10-15টা মোবাইল নাম্বার আছে অনেকজনের, গাড়ি খবর নেয়, এর খবর নেয়, সম্পর্ক তৈরি হয়ে গেছে যাত্রীদের। জি 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 জি। রেলের শহর বলেই সৈয়দপুরে লাল দালান চোখে পড়ে। রেলের অফিস, আবাসনের পাশাপাশি ব্রিটিশদের সময় তৈরি গির্জার রঙও লাল। শহরে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দুই মতবাদেরই চার্চ রয়েছে। রোমান ইউরোপীয় স্থাপত্য রীতিতে এগুলো নির্মাণ করা হয়েছিল। রেলগাড়ি আমার প্রিয় বাহন। এর বগি বা কোচ আমার সামনে কতবার বদলে গেল। কত দেশ থেকে নিয়ে আসা হয় কোচ। দেশ অনুযায়ী কোচের আকার ও সজ্জাতেও তফাৎ আছে। সৈয়দপুরের বগি মেরামতের কারখানায় এসে কয়েক প্রজন্মের বগির দেখা পেলাম। কোনো কোনোটির সঙ্গে রয়েছে ব্যক্তিগত স্মৃতিও।
উত্তরে ব্যবসা বাণিজ্যের ভরকেন্দ্র সৈয়দপুর শহরের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানি শাসনামলে। সে সময়ে আসাম বেঙ্গল রেলওয়ের সৈয়দপুর ছিল একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। রেলওয়ে কারখানা স্থাপনে ব্রিটিশরা বিবেচনা নিয়েছিল এর অবস্থান, জলবায়ু ও পরিবেশগত অবস্থান। কি কাজ করছেন? ফিটিংয়ের কাজ। ফিটিংয়ের কাজ। জি। সবচেয়ে পুরানো কত সালের বগি আছে এখানে? পুরানো 64 সালের বগি আছে এখানে। সেই বগিও চলছে না? হ্যাঁ, সেই বগিও আবার রিপেয়ার হইতেছে, চলতে আছে। সাধারণত কত বগি আসে প্রতি মাসে বা বছরে? মাসে এখানে রিপেয়ার স্যার 22টা 23টা বগি হ্যাঁ হয়। আর কর্মী কতজন আছে এখন? কর্মী এখানে মনে হয় 80 জনের মতো আছে। আচ্ছা, দরকার কত? দরকার তো মেলা, দরকার মনে হয় 400 জনের মতো। আচ্ছা, তাহলে এই জন্য কি এই মেরামত করতে দেরি হয়? দেরি হয়ে যায়। একটা হচ্ছে রুটিন মেরামত, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে আসে। জি জি। এরকম আপনার অভিজ্ঞতা আছে যে বড় দুর্ঘটনার হ্যাঁ বলেন তো, যে বড় দুর্ঘটনা হচ্ছে সেই বগিকে আবার সচল করেছে, এরকম দু একটা বলেন তো। হিলি বড় দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার বগিগুলো এখানে সব সচল করা হয়েছে। হ্যাঁ, তারপরে চুয়াডাঙ্গার দুর্ঘটনা। এখানে তো নানা দেশের বগি আসে, তাই না? বিভিন্ন দেশের আছে। কোন বগিগুলি আপনার কাছে মনে হচ্ছে যে ভালো, যাত্রীদের জন্য ভালো, টেকসই? টেকসই তো স্যার জাপানি বগি যেগুলো ছিল সেগুলো টেকসই ছিল। জাপানি বগি তো এখন আর নাই, এখন চলতেছে আপনার ওই যে ডেনমার্কের বগিগুলো। ডেনমার্কের বগিগুলো মোটামুটি খুবই ভালো আর কি। এই কারখানায় বাঙালি বিহারির সাথে কাজ করত বহু ব্রিটিশ সহ অ্যাংলো ইন্ডিয়ান, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। 1870 সালে রংপুরের তাজহাট জমিদারের দান করা জমির উপর একটি মিটার গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিটার গেজ ও ব্রড গেজ কোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করে 1953 সালে 800 একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণ সজ্জিত করা হয়। এতে 25টি শেড রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিজ ও ওয়াগনের জন্য প্রায় 1200টি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়। এখানে কি কাজ হয়? আমাদের এখানে মানে যত যন্ত্রাংশ যেগুলো আর কি পার্টস দরকার, নাট, বোল্ট, সুইং হ্যাঙ্গার, এইসব পার্টসই এখানে তৈরি হয়। প্রোডাকশন মেশিন সব তো আমরা আউটটান সব। কীরকম আসে, কাজ আসে? হ্যাঁ, কাজ তো প্রচুর আসে, আমাদের অনেক চাপ কাজের। কয় শিফটে কাজ হয়? এক শিফটে কাজ হয়, মানে সকাল থেকে দুপুর, দুপুর থেকে। এই এক শিফটের কাজে কি আপনারা, যে আপনাদের কাছে যে কাজ আসে তা যোগান দিতে পারেন? যোগান দিতে মানে লোকবল শর্টের কারণে একটু কষ্টই হয়, কারণ এত কাজ প্রত্যেকটা বাহির থেকে আসে কাজ, আমাদের ভিতরে বগি, ক্যারেজ, সিএইচআরের কাজ আসে, অল্প লোকে সমস্যার কারণে। আচ্ছা, লোকবল শর্টের কারণে মেশিন অনুযায়ী মানুষ কম বলছে? হ্যাঁ কম। এখানে তো আমাদের 100 প্লাস মেশিন আছে, কিন্তু লোক আমরা মাত্র 30 জন। মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো, কিন্তু 1993 সালে তৎকালীন সরকার রেল সংকোচন নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ করে দেয়। বর্তমানে কারখানাটিতে জনবলের সংকট রয়েছে। আমাদের পশ্চিমাঞ্চলে মোট 890টি কোচ আছে, মিটার গেজ এবং ব্রড গেজ মিলে আর কি, এবং ওয়াগনের সংখ্যা প্রায় 1000-এর উপর, এবং সবগুলোই আমাদের এই সৈয়দপুর ওয়ার্কশপে শিডিউল এবং স্পেশাল মেনটেন্যান্সগুলো হয়। দৈনিক আমাদের কোচের 3 ইউনিট করে আমরা করি, যেটা প্রায় 1.5টা গাড়ি হয়, এবং ওয়াগনের একই 3 ইউনিট বলতে 1.5টা করে হয়। সেই হিসেবে মাসে আমাদের প্রায় 40 বা 45টা করে হয় আর কি। যদি সবগুলো কোচকে আমরা কাভার করতে চাই বছরে, তাহলে আমাদের এটা 70 থেকে 75টা করতে হবে, অর্থাৎ আমাদের এই ওয়ার্কশপের ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে। এখন আপনার ঘাটতি কতটুকু? টোটাল কোচের যে লক্ষ্যমাত্রা আছে সেই হিসেবে আমাদের প্রতি মাসে 30-35টা করে আমাদের ঘাটতি রয়ে যাচ্ছে। তার মধ্যে তো যে আবার দুর্ঘটনা থাকে, পরে ঈদ মৌসুম থাকে, না রকম, সেখানে তো একটা চাপ। জি জি, ঈদের সময় আমাদের স্পেশাল কিছু প্রোগ্রাম নিয়ে আমরা, যেমন সামনে ঈদুল ফিতর হবে, আমাদের 120টা কোচ আমরা আউটটার্ন দেব, এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জনবলের মারাত্মক ঘাটতি, মাত্র 25% জনবল নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের মোটামুটি লক্ষ্যমাত্রা কিন্তু লক্ষ্যে আমরা ঠিক আছি আর কি।
যতবার সৈয়দপুরে আসার পরিকল্পনা করেছি ততবারই পরিচিতদের থেকে অনুরোধ ছিল চিনির মসজিদ দেখার। তাদের কাছে ইচ্ছে করেই গোপন রেখেছি এর নকশা শৈলীতে আমার মুগ্ধতার কথা। চিনি মসজিদের সারা অবয়ব রঙিন উজ্জ্বল চীনা মাটির পাথরের টুকরো দ্বারা আবৃত। 1965 সালের বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি চিনি মসজিদের জন্য প্রায় 25 টনের মতো চীনা মাটির পাথর দান করে। এছাড়া সেই সময় কলকাতা থেকেও 243টি শঙ্কর মর্মর পাথর এনে লাগানো হয় এই মসজিদে। ঐতিহ্যবাহী চিনি মসজিদের 27টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। সৈয়দপুর শহরের উত্তরে ইসলামবাগ এলাকায় 1863 সালে ঐতিহ্যবাহী চিনি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। প্রথম দিকে এটি দোচালা ছোট একটি টিনের ঘর ছিল। পরবর্তীতে 1920 সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে 39 ফুট বাই 40 ফুট আয়তনের মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। হাজি আব্দুল করিম নিজেই মসজিদটির নকশা এঁকেছিলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তখন রাত দুপুর, যখন আমরা সৈয়দপুর। সবই কি সন্দেহ হলো? শহরের চঞ্চলতা তো তাই বলছে। সৈয়দপুর না ঘুমানো এক শহর। রেল শ্রমিকের এই শহর ছেড়ে যাওয়া কিংবা শহরে আসা মানুষেরা চাঁদ সূরজ দেখে না। তাদের ইচ্ছে ঘড়ির মতোই চলাচল, তাই শহরের ফুরসত নেই ঘুম যাওয়ার। আমাদের চুরিপট্টি বিগত আপনার 50-60 বছর আগের। এখানে আমাদের বাপ চাচারা বিজনেস করে গেছেন, এখন আমরা আছি এখানে। এখানে মূলত আগে আপনার ছোট ছোট কাঠের দোকান, টিনের দোকান এগুলো ছিল। বর্তমানে এখানে পুড়ে যাওয়ার কারণে এখানে পৌরসভা থেকে এটা নির্মাণ পদক্ষেপ নেওয়া হয় আর কি। এখানে কি কি পাওয়া যায়? মানে এখানে আমাদের এখানে আপনার ধরেন যে ইমিটেশন জুয়েলারি, তারপরে আপনার ক্রিম আইটেম এগুলো পাওয়া যায়। কাস্টমার কারা? কাস্টমার সব আপনার সাইড এলাকার আছে, সৈয়দপুরের স্থানীয় কিছু আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে এখানে, তারা বেশি। জি, এই যে সৈয়দপুরে তো অনেক রাত পর্যন্ত সৈয়দপুর জেগে থাকে। আমাদের তো সৈয়দপুর শহরের নামই হলো রাত জাগা শহর, রাত জাগা শহর, দ্য সিটি অফ নাইট। সিটি অফ নাইট কেন? সিটি অফ নাইট নামটা কেন হলো? এটা হলো আমাদের 24 আওয়ার আমাদের সার্ভিস পাবেন আপনি যে কোনো জায়গায়, মানে সারা রাত আপনারা মানুষের সেবা দেন। জি। পণ্যের বাজার পসরা সাজিয়ে বসে থাকে, ক্রেতার কখন কি প্রয়োজন পড়ে যায়। এই শহরের দোকানিরা ব্যবসাকে সেবার চোখেও দেখছেন, তাই ক্রেতারাও যখন খুশি স্বাদ ও প্রয়োজন মেটাতে চলে আসেন বিপণী বিতানে। আরও অনেক ডিস্ট্রিক্টে তো থাকছি, নিজস্ব মানে বাসা বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দেখছি যে সৈয়দপুরে আসলেই রাত মানে মাঝ রাত পর্যন্ত খোলা থাকে। এটা সৈয়দপুরেরই বিশেষত্ব মনে হয় আর কি, বাইরে সব ডিস্ট্রিক্টে এরকম দেখা যায় না আর কি। এই তো এটা মনে করি তো আমরা অবশ্যই আসি যে রাতে খোলা পাবো বা অ্যাভেলেবেল পাবো সব কিছুই। এই যে রাতের শহরকে আপনি উপভোগ করেন। হ্যাঁ, অবশ্যই। শুধু কি পণ্যের বাজার, আরও কত সেবার দরকার শহরের মানুষের বা শহরের ক্ষণিকের পান্থজনের, তাদের সেবাদানেও উদার সৈয়দপুর। রাতে তো 24 ঘন্টায় মানে সৈয়দপুর শহর মানে লোক আসেই। 24 ঘন্টা এই সৈয়দপুরে এত ভিড়, এত লোক থাকার কারণটা কি? এখানে একটা বিমানবন্দর, সব থেকে বড় করে প্রতিদিন 16টা-17টা বিমান ওঠানামা করে। ঢাকা যাচ্ছে, সৈয়দপুর আসতে আসতে যাত্রীরা। রেল কারখানা একটা বড় আছে, একটা চিনি মসজিদ দেখার মতো, এইসব এই জন্য বিখ্যাত সৈয়দপুর। আপনাদের রেস্টুরেন্ট কতক্ষণ খোলা থাকে? আমাদের রেস্টুরেন্ট শুধু রাত 2টা থেকে 4টা, 2 ঘন্টা বন্ধ থাকে, 22 ঘন্টা চালু থাকে। 22 ঘন্টা চালু থাকে। কত বছর যাবত আপনাদের দোকান? এটা আমাদের এই যে গত ডিসেম্বর মাসে 50 বছর পূর্তি হলো। 50 বছর যাবত আপনারা একভাবেই এই রেস্টুরেন্ট চালাচ্ছেন। জি। এই শহরে কেউ হাত গুটিয়ে বসে নেই, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। রাত জাগায় শহরকে জাগিয়ে রাখার প্রণোদনা যারা দেন তারা কারিগর বা শ্রমিক।
সৈয়দপুরের সুনাম আছে বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ তৈরি। শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লেদ মেশিনের দোকানে তৈরি হচ্ছে পণ্য তৈরির রকমারি যন্ত্র। অনেক ধরনের আমরা পার্টস তৈরি করি, যেমন ময়দা মিলের হইলো এটা ব্লেড ভাল্ব, আর এটা যেটা এখন কাজ চলতেছে এটা হইলো আপনার খোয়া ভাঙ্গার কেমসেট। কি পরিমাণ তৈরি করেন প্রতিদিন? প্রত্যেক দিন এটা অর্ডারের উপরে ডিপেন্ড করে। দিনে কটা তৈরি করতে পারেন এমনিতে? দিনে 4টা। চার্জটা কত হয়, মানে কিভাবে দর হয়? এটা যেরকম আমাদের শ্রম হয় ওইরকম টাকা পাই না। আচ্ছা, কীরকম পান? এটা মিনিমাম হয় আমাদের 10 থেকে 12,000 এটা রেট, কিন্তু এখানে কত 6 থেকে 7,000 টাকা দিবে। কেন এত কম কেন? অনেক ধরনের এটা এখানে কলকারখানা, তো যে যত কমে দিবে ওর কাছে কাজটা প্রতিযোগিতার বাজার বলা হয়ে থাকে। এক নজর দেখলেই যে কোনো যন্ত্র বানানোর চ্যালেঞ্জ নিতে পারে এখানকার শ্রমিকরা। যন্ত্রাংশ তৈরির এই যে মুন্সিয়ানা, তার পেছনে কাজ করেছে সৈয়দপুরের রেল কারখানা। ওয়ান টাচ মেশিন আমি ফার্স্ট বাংলাদেশে আমরা প্রথম 6 রোলারের মেশিনটা তৈরি করেছি। যেটা আপনি বাংলাদেশে প্রথম তৈরি করলেন, সেটা এখন বাজারজাত হচ্ছে কোথায়? বাংলাদেশে সব জায়গায় যাচ্ছে। মোটামুটি আমরা 15-20টার মতন মেশিন এখন পর্যন্ত সেল দিয়েছি। আর কি কি তৈরি করছেন আপনি? চিপসের মেশিন, চানাচুর মেশিন। চিপসের মেশিন কত করে বিক্রি করেন? চিপসের মেশিন মূলত কয়েক ধরনের আছে, তো মিনিমাম মনে করেন 3 লাখ থেকে শুরু করে 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত আছে। এগুলি কাঁচামাল কোথা থেকে পান? এগুলো আমরা আপনাদের ধলাইখাল ঢাকা থেকে নিয়ে আসি, চিটাগাং থেকে নিয়ে আসি, সিপের মালগুলো নিয়ে আসি, ওগুলো নিয়ে আসে আমরা এখানে মাল তৈরি করি। সৈয়দপুরে এই ধরনের তো কারখানা কতগুলো আছে যারা নিজেরা এই ধরনের মেশিন তৈরি করছে? মিনিমাম আমাদের এখানে 100টার মতন, ছোট বড় সব কারখানা মিলিয়ে 100টার মতন আছে। যারা কাজ করে এই শ্রমিকরা কোথা থেকে আসে? সব আমাদের সৈয়দপুর এলাকার ছেলেপেলেরাই আছে। রেল কারখানা যেটা আছে না, এখানে কাজ হয় খুব সুন্দর। এই হলো বিভিন্ন যেগুলো কাজ অন্য জায়গায় হয় না, সহজে আমাদের এদিকে হয়। রেল কারখানা যারা কাজ করতেন তারা পরবর্তীতে আবার রেল মেশিনের এই কারখানার সাথে যুক্ত হয়েছেন? হ্যাঁ, ওনারাও যুক্ত আছেন আমাদের সঙ্গে। তারপরে যারা সিনিয়র আছে ওদের কাছে আমরা কাজ শিখছি। আচ্ছা, মানে তারা চাকরি শেষ করে এখানে আসছে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এখানে একটা প্রসার ঘটেছে। আছে। ভারত বিভাগের পর বিহার রাজ্য থেকে উর্দুভাষী বিহারিরা নীলফামারীর সৈয়দপুর নামের গ্রামটিতে আসে। ততদিন অবশ্য গ্রামটি শহরের রূপ নিতে শুরু করেছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা এখানে অবস্থানের কারণে চাকরি সূত্রে বিহারি পরিবারগুলো শহরের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে তোলে। আপনি কত বছর যাবত এখানে আছেন? 20টা পার হয়ে গেছে। 20 বছর পার হয়ে গেছে। কেমন আছেন? কিভাবে চলছে জীবন বলেন? একটা বাড়ি আছে, ওর মধ্যে বেটা থাকে, বউ থাকে, আমি থাকি, মাইয়াগুলা থাকে। তা রোজগার কি আপনাদের? রোজগার কাপড় বিক্রি করে। হ্যাঁ, পুরাতন কাপড় বিক্রি করে আমার ছেলে। আচ্ছা, এই রোজগার কজনের রোজগারে আপনার পরিবার চলছে? 2টা। 2জনের রোজগারে? হ্যাঁ। 2জনের রোজগারে কতজন চলেন? 8 জন চলেন 2জনের রোজগারে। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় বিহারিদের দাপট এতটাই ছিল, বাঙালিরা তাদের কাছে ছিল অসহায়। 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলেও নীলফামারীর সৈয়দপুর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় 18 ডিসেম্বর। গোটা দেশ হানাদার মুক্ত হওয়ার পরও বিহারিদের নির্যাতনের কারণে সৈয়দপুরে কোনো মুক্তিযোদ্ধা প্রবেশ করতে পারেননি। সেখানে ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প। সেই থেকে এখন পর্যন্ত শহরটি বাঙালি বিহারির মিশ্র শহর হিসেবে বিবেচিত। ভারত থেকে এলেও তারা মূলত পাকিস্তানি। এই ক্যাম্পের নাম হলো দুর্গা ওয়াইল্ড মিল ক্যাম্প। এটা ICRC কনস্ট্রাকশন করছে। আচ্ছা আচ্ছা, এই ক্যাম্পটা কিভাবে তৈরি হলো? এটা আন্তর্জাতিক রেড ক্রস তারা এই ক্যাম্পটা তৈরি করেছিল। আপনারা যারা আটকা পড়ে গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, তারপর এখন কেমন আছেন আপনারা? এখন তো মানে যেভাবে চলতেছি দেখতেছেন তো অবস্থা তো সবারই ভালো না, থাকার অবস্থা ভালো লাগবে। কতগুলো ক্যাম্প আছে, কত মানুষ এখন সৈয়দপুরে? 22টা ক্যাম্প আছে। 22টা ক্যাম্পে কত মানুষ? 22টা ক্যাম্প প্রায় 36,000 মতন মানুষ আছে। 36,000? হ্যাঁ হ্যাঁ। তাদের পেশা কি, তারা কি কাজ করে? তারা সব বেসরকারি চাকরি তাদের। কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ মানে যে কোনো অফিসে কেউ কাজ করতেছে, প্রাইভেট অফিসে, সরকারি কোনো কাজ নেই। আর যারা এই যে লেখাপড়া করছে করে বের হচ্ছে তারা কি কাজ করে? তারা তো মানে চাকরি পাইলে প্রাইভেট ফার্মে চাকরি করে। এখন রেলে আপনাদের কেউ নাই? না, রেলে লোক আছে, যারা সুযোগ পাইছে তারা আছে। 71 আগে যারা
সুযোগ পাইছে চাকরির জন্য তারা চাকরি করতো, তারপর তো চাকরি পাওয়া যায়নি। পৌরসভার 15টি ওয়ার্ডে তাদের বসবাস। আর পাকিস্তান যেতে ইচ্ছুক নিম্ন আয়ের বিহারিরা শহরের 22টি আটকে পড়া ক্যাম্পে বসবাস করছেন। এই ক্যাম্পের যে মহিলারা আছে, মেয়েরা আছে, তারা কি কাজ করে? মেয়েরা যারা গরিব আছে তারা কিছু না কিছু কাজ করে, যেমন কেউ বাড়ির কাজ করে, আমরা যে খাতার কাজ করি, কেউ চকলেট মোড়ায়, আর যাদের অবস্থা ভালো আছে তারা বাড়িতে থাকে আর কি। ক্যাম্পের বাইরে যে কাজ করে মেয়েরা? বাইরে যায়, কেউ কাজ করে না। আপনি খাতার কাজ করতে, খাতা কাজ করে আপনার আয় কিরকম হয়? সপ্তাহে 800-900 হয়ে যায়। একা কাজ করে না মেয়ে সহ কাজ করে? এই যে আমার মেয়ে করে, আমি দুজন মিলে 700-800 টাকা রোজগার। হ্যাঁ। আর আপনার স্বামী? আমার স্বামী আজ ভ্যান চালায়। ভ্যান চালায়। হ্যাঁ। এটা কি ভাড়া দেওয়া লাগে আপনাদের? না, ভাড়া দেওয়া লাগে না। আপনারা এই যে কাজ তো করেন, কাজে ঘরে খেলাধুলা, বিনোদন, গান বাজনা এগুলি হয়, বা এই যে কোনো আড্ডা দেয়, এই ধরনের কি কাজ করেন? না, খেলাধুলা শুধু করি আমরা। আচ্ছা। খেলাধুলা করি, নাহলে কাজ। খেলাধুলা না হলে কাজ। কি খেলাধুলা করেন? ক্রিকেট খেলি আমরা। আচ্ছা। আর ক্যাম্পের মধ্যে আনন্দ ফুর্তির কি ব্যবস্থা আছে? জায়গা কম, এর জন্য ছোট রাস্তা, এর জন্য ওগুলা। কিন্তু আপনাদের বিয়ে শাদী এগুলিতে কি আয়োজন হয়? হয় এরকমে, মহরমের সময় শুধু হয় না? হ্যাঁ, মানে নিজের মধ্যে আমরা নিজে, কোনো বাইরের না, নিজের এলাকায় সবাই মিলে আমরা এই করি। বিহারিদের ক্যাম্প থেকে বের হতে দাওয়াত আসে কাওয়ালি শোনার। তখন রজব মাস চলছিল, মৌসুম কাওয়ালি। ওস্তাদ, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে কাওয়ালিটা তো এই সৈয়দপুরে একটা ট্রেডিশন, তাই না? একটা সেই জায়গা থেকে আপনাদের পরবর্তী প্রজন্ম এটাকে কীভাবে নিয়েছে? তারাও কি এই ঘরানায় যোগ দিচ্ছে নাকি? হ্যাঁ, অনেকে আসছে, অনেকে আছে, নতুন চেহারা অনেকে আছে, আসতেছে, শিখতেছে। এবং এই যে এটা কি একটা মৌসুমি ব্যাপার, যে সারা বছর তো থাকে না? না, সারা বছরই থাকে, কিন্তু কখনো কখনো যেমন বিয়ের অনুষ্ঠান, বার্থডে এগুলো হলো, কিন্তু এটা হচ্ছে রজব মাস। এটা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই মাসটাকে করা হয়। এই মাসে যেখানেই ফাতিহা দরুদ হবে তার সাথে কাওয়ালি অনুষ্ঠান হবে। খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে একটা কাওয়ালি আছে, সেটা একটু শুনি আপনার কাছে। ख्वाजाए ख्वाजेगा मोइनुद्दीन फख्रे कोनो मकान मोइनुद्दीन ओ मोरे ख्वाजा पिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है, हाँ लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया ख्वाजा मोरी भाग जगा दो ख्वाजा मोरी भाग जगा दो भागे जगा दो मन की नैया पार लगा दो मन की नैया पार लगा
बोलिए आप लोग বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উত্তরের অর্থনীতির অন্যতম ভরকেন্দ্র সৈয়দপুর। কলকারখানা, খুচরা পাইকারি বাজার, কৃষি, রেল, বিমান যোগাযোগ, বিদ্যায়তন, নীলফামারীর এই উপজেলা শহরটির অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। এখানে হালকা প্রকৌশল, পাটের তৈরি পণ্য, পোশাক রপ্তানি, ফল মশলা, শুটকির আড়ত তারল্যের ঝংকার তৈরি করেছে। সরকারি বেসরকারি সকল ব্যাংকেই এই তারল্য প্রলুব্ধ করেছে। সব ব্যাংকের শাখার নজর সৈয়দপুরের দিকে কেন, এবং এখানকার ব্যবসা প্রসারটা কীরকম হচ্ছে? 47 পূর্ব থেকেই, এই ব্রিটিশ পিরিয়ড থেকেই এখানে রেলওয়ে জাংশনের কারণে এবং এয়ারপোর্ট হওয়ার কারণে এখানে লোকজনের সমাগমটা সবসময় হয়েছে এবং একটা বিজনেস হাব হিসেবে আমরা এটাকে মনে করি। নর্থ বেঙ্গলের 2-3টা যদি হাব বলা হয় তার মধ্যে সৈয়দপুর অন্যতম। এ কারণেই দেখা গেছে যে সকল ব্যাংকই এখানে বিজনেস করার জন্য আসছেন, ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আসছেন। আর ব্যবসা কি বাড়ছে আগের চেয়ে? ব্যবসায়িক লেনদেন না, ব্যবসায়িক লেনদেন তো অবশ্যই বাড়ছে। যত ব্যাংক আসছে দেখা গেছে যে নতুন নতুন এন্টারপ্রেনার সৃষ্টি হচ্ছে। এখানে ব্যাংক বেশি হওয়ার 2টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো যে আমরা ব্যাংক থেকে কিছু এত দোকানগুলো আছে আমরা সুবিধা পাই, আমরা ব্যাংক থেকে ঋণ নেই, ব্যবসা করি। আমাদের মূলধনের সংখ্যা কম থাকলে দেখা গেলো এটা সাপোর্টিং আমরা ব্যাংক থেকে পাই বিধায় আমরাও কিন্তু সাপোর্টিংটা পাওয়ার কারণে আমরাও বাকিতে সেল করি। এইভাবে আমরা সৈয়দপুর চলে আসতেছি। আর সৈয়দপুরে আমাদের স্বল্প মূল্যে আমরা দেখা গেল যে ব্যবসাটা আমরা করে আসতেছি। এটা উত্তর অঞ্চলের দ্বার প্রান্ত। এখানে বিশেষ করে গার্মেন্টস শিল্পেও, যেটা গার্মেন্টস শিল্পে সবচেয়ে বেশি এখানে আছে, ক্ষুদ্র মাঝারি ব্যবসা করে এখান থেকে মনে করেন যে ব্যাংকের মাধ্যমে তারা কিছু লেনদেন করে এবং দৈনিক যে বিক্রি করে তারা ব্যাংকেই আবার জমা করে, পরের দিন আবার 2-4 দিন পরে নিয়ে আবার ব্যবসা করতেছে এরা। ডাকটিকিটের মতোই নদী জমায়, যখন যে জনপদে যাই নদী তুলে নেই বুক পকেটে। বৃহত্তর রংপুরের জনপদে যতবার এসেছি গ্রামে গ্রামে নদী খুঁজেছি, কত যে নদী হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। চারালকাটা, বুড়িতিস্তা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা, যমুনেশ্বরী, নলডাঙ্গা, ইছামতি, আখিরা, মাসামকুড়া, বামনডাঙ্গা, খড়খড়িয়া, নাউতারা, ভক্তি, দেওনাই, শালকি, চিকলি, বাগডোকরা। আর এখানে একটা নদী আছে। এবার এক নতুন নদীর নাম পেলাম, সর্বমঙ্গলা। ঠিকই নাম পেলাম, নদীকে পেলাম না। নদী কবে হারিয়ে গেছে, নদীকে টুকরো টুকরো করে তৈরি হয়েছে পুকুর, যমুনাশ্বরীর নাম বদলে ফেলা হয়েছে। এই অভিমানে নদীও হয়তো আগের রূপে নেই। এখানে নদীটার কি অবস্থা ছিল? এটার তো ইতিহাস আমরা চোখে দেখিও নাই, শুধু একজন মুরব্বী, উনি বড় আব্বু সম্পর্কে হয়, উনি রিসেন্টলি মারা গেছেন। ওনার মুখে শুনছিলাম যে এটা বিশাল বড় একটা নদী ছিল। ছোটবেলায় ওই সামনে একটা বড় চাঁদের ডিঙ্গা বলতাম আমরা, সেই জায়গাটা আমরা ফুটবল ইত্যাদি খেলতাম। হ্যাঁ, তো শুনছিলাম যে ওই অনেক একটা রাজার কাহিনীগুলো থাকে না ছোটবেলায়, গল্পগুলার, সেই গল্পগুলো যে একটা ডিঙ্গা ওখানে ডুবাই গেছে আর সেই জায়গাটা উঁচু হয়ে গেছে, এটা ওই ওনাদের কাছ থেকে শুনছিলাম। আর নদীটা কোন জায়গা থেকে কোন জায়গায় বিস্তারটা এটা শুধু বলতো যে এটাই একটা সর্বমঙ্গলা নদী ছিল, আর এর প্রশস্ত কতটুকু এটা আমরা বলতে পারি না। নদীর যে একটা শেষ অবস্থা সেটা কি এরকমই ছিল নাকি আরেকটু প্রশস্ত ছিল? এইটা আরেকটু প্রশস্ত ছিল, এখানে আরেকটা পুকুর ছিল, দুইটা মিলে অ্যাড হয়ে গেছে। একটু প্রশস্ত ছিল, এখন চিকন হয়ে গেছে।
এই যে নদীটা দেখলেন, হ্যাঁ, এই যে আপনার এই নদীটা আগে কীরকম ছিল? নদীটা আগে মানে পানি ছিল, গভীর পানি ছিল, এক বাস অথাও পানি ছিল। আচ্ছা, মাছও ছিল আগত, এখন তো মনে করেন শুকিয়ে গেছে। আর নদী ঘুরার পর আবার এখন পানি থাকে না, এখন চলে যায়। পানি নাই? পানি নেই। এখন কি বর্ষাকালেও নদী শুকনো থাকে? বর্ষাকালেও ওই বৃষ্টি চলে যায়, পানি চলে যায়, মানে এখন থাকে না, এখানে আর কি চলে যায় না। আচ্ছা, এই নদী কি যমুনাশ্বরী না চারা? এটা যমুনেশ্বরী, এখন চারা নদী মানে নাম করে। চাচা, কি অবস্থা? আপনার বাড়ি কোনটা? বাড়ি এখানে, সামনে। এখানে? আচ্ছা আচ্ছা, এই নদীর পাড়েই। তো বুড়িগঙ্গা নদী তো আপনার একদম বাড়ির পাশেই, ছোটবেলা থেকে দেখছেন। তো কেমন দেখেছেন এই নদী, এখন কি অবস্থা? ছোটবেলা তো আরো ইয়া ছিল, চিকন ছিল, আর ওষাদটা একটু বড় ছিল। আর পানি বেশি থাকতো? না, পানি বেশি না আসে। পানি আসে না কেন নদীতে? বিভিন্ন ক্ষেত আবাদ করেছে, পানি সেকেছে, এই জন্য পানি আটকে দিচ্ছে। আটকে দিচ্ছে নদী দখল করে। হ্যাঁ, না, এই যে ভুঁই জমিনে দিচ্ছে। এই নদীটা কিরকম ছিল, আপনি কিরকম দেখেছেন, কি অবস্থা? খরার আগের কথা। জি, আমরা ওই ব্রিজ থেকে ঝাঁপছিলাম, খেলছি, অনেক কিছু মানে নদীর মাছ টাছ মারছিলাম। কিন্তু এখন ঘুরার পর পানি থাকে ঠিক, কিন্তু বন্যা তো উপরে ওঠে না, নদী দিয়ে যায়। কিন্তু এই যে উজান থাকিয়া সিরামিক্সের না মনে করেন যে পানিগুলা আবর্জনা পানি আসিয়া আমরা গোসলও করতে পারি না, গা চুলকায়। নদী নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দূষিত হয়ে গেছে। হ্যাঁ, আর মনে করো মাছ তো মারাই গেছে, ওই পয়জন পানি আসিয়া মাছ মারাই গেছে। আর গোসল করাও খুব কঠিন, গরুর জুকেল গাও ধোয়াই, তো গরুও মনে করেন যে মানে খুব ছুটাছুটি করে, কষ্ট। নদীতে এখন বিষ। ফুল ফুটুক বা না ফুটুক, আমরা ডালিয়া যাচ্ছি। তিস্তার জল দেখার স্বাদ বেটে না। নীলফামারী জেলার ডিমলা উপজেলা, তার ইউনিয়ন খালিশা চাপানি, সেই ইউনিয়নের গ্রাম ডালিয়া। তিস্তার উপর ব্যারেজ তৈরি হয়েছে এখানেই। উল্টো দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি গ্রাম। এই অঞ্চল প্রাকৃতিকভাবে খরা কবলিত, তাই 1937 সালেই ব্যারেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরুর পরিকল্পনা হয় 1957 সালে। 1979 সালে নির্মাণ কাজ শুরু হয়, 1990-তে শেষ। এই ব্যারেজের মাধ্যমে নীলফামারী, রংপুর, দিনাজপুরকে সেচের আওতায় আনার পরিকল্পনা ছিল, কিন্তু তিস্তায় প্রত্যাশিত জল না আসায় সেই স্বপ্ন প্রায় মৌসুমেই পূর্ণতা পায় না। কি অবস্থা চাচা? আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? ডালিয়া। ডালিয়াতে। তিস্তাকে কেমন দেখেছেন? এই তিস্তা চাষবাস এখন কিরকম করে? তিস্তায় তো আগে আমরা স্ক্রিমের আবাদ করতাম, পানির সাপ্লাই ছিল, প্রায় 3-4 বছর থেকে পানি হয় না। তাহলে চাষবাস কেমন, আমরা মোটর দিয়ে করতেছি, মোটর সেলো এগুলা দিয়ে। আচ্ছা, পানি আসছে না কেন? তা তো আসে না, এখন কেমন করে করবো? 3-4 বছর আগে ঠিক মতো পানি পেতেন? হ্যাঁ, পানির সাপ্লাই ছিল। এখানে আপনারা কি কি চাষবাস করেন? ওই যে এখন বর্তমানে আমরা ভুট্টা, পানি নাই দেখি ভুট্টার আবাদ করছি। পানি নাই বলে ভুট্টার আবাদ? হ্যাঁ, ভুট্টার আবাদ অল্প পানিতে হচ্ছে। আচ্ছা, তার আগে কি আবাদ করতেন? তার আগে চায়নার ধান আবাদ ছিল, ইরি যেটাকে বলে এটা। এখন মোটরের পানি না, তাতে তো খরচ বেড়ে গেছে না? হ্যাঁ, বেড়ে গেছে তো, মানে ঘন্টা 150 টাকা দিতে হয়। তাহলে আপনার উৎপাদন খরচও বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, বেড়ে গেছে। এই তিস্তার পানি আসবে, তিস্তার পানি ছাড়বে, এগুলো তো শুনেন, কি মনে হয় আপনাদের কাছে? না, আমরা তো শুনি তো, চেষ্টা করতেছে তো পানি আসবে, তা কই পানি তো হতেছে না। তো পানি দেখছেন না। এই তিস্তার পরিবর্তনটা কি দেখছেন সেটা বলেন। পরিবর্তন তো আগে পানি বেশি ছিল, এখন একটু পানি কম, বর্ষাকালে পানি বেশি। আচ্ছা, আর চাষবাসের কি অবস্থা? চাষবাস তো এখন তো এটা বন্যা খরালিয়া মৌসুমে কিছু চাষ হয়, বর্ষাকালে কোনো চাষ হয় না। বর্ষাকালে চাষ হয় না? না, ওই যে ক্যালেন দিয়ে আবার স্কিমের আবাদ হয়।
তা আপনি তিস্তাতে কবে বেশি পানি দেখছেন? পানি 15 বছর আগে আসছে বেশি পানি ছিল, আমাদের বাপ দাদার আমলে তো বিশাল পানি ছিল। আপনারা ছোটবেলায় কি পানি দেখছেন? আমরা মেলা পানি দেখছি তখনকার পানি হিসেবে তুল্যমূলক বর্তমান বাংলাদেশে পানি নেই। এই যে পানি যে কমতে থাকলো, তারপর আপনাদের গ্রামের কি কি পরিবর্তন হলো বলেন তো? পরিবর্তন আমাদের শ্যালো মেশিন টেশিন দিয়ে পানি বাইর করে, আচ্ছা, ডিপ টিপ দিয়ে চালু করছে। মানে নদীর পানি, পুকুরের পানির প্রতি আর কোনো ভরসা নাই? না। নদী হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মানে একটি সভ্যতার নিঃস্ব হয়ে যাওয়া। নদীকে যে সমাজ, যে রাষ্ট্র, যে জাতি বাঁচাতে পারে না বা রক্ষা করতে পারে না, তা কিন্তু প্রমাণ করে সেই সমাজের দেউলিয়াপনাকে। আমি বলেছিলাম যে সাগরের জল নিয়ে যাব মহানন্দার কাছে। এখানে রংপুরে এসে মনে হলো যে তিস্তার জলও সঙ্গে করে নেই। হাত বাড়ালাম তিস্তার দিকে, মুঠোতে যে জল এলো তার মধ্যে অনেকটাই কিন্তু বালুকণা।